স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তাসওয়ান নাফি। ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। His first thought is the freedom. We are liberated. We are a free country now. We are an occupied country as long as she was there. And congratulations to all the young people who led this whole movement. We want to now make a fresh start and create a beautiful country for ourselves. That's the commitment we do. And students and the young people will be leading our future. That's what the thing I'm looking forward to. কিন্তু আমরা দেখছিলাম বিকেল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিএনপিও। এছাড়াও নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে চায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। এখন কে আসলো না আসলো সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা যখন চাকরি করি আমাদের দায়বদ্ধতা আছে, সেই ক্ষেত্রে দায়বদ্ধতা থেকে আমরা চলে আসছি। এটা মূলত আতঙ্কের কারণে নতুন সরকার গঠন করা হলে সব ঠিক হয়ে যাবে। আগে যেভাবে অফিসে আসতাম এইভাবে আসতেছি, যাচ্ছি, কথা বলতেছি, সবার সাথে মত বিনিময় করতেছি। নতুন একটা সিস্টেম যদি আসে, আমরা তো সরকারি অফিসার হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা মোর অর লেস সেম। আগামী দিনগুলোতে যথাযথভাবে আইন কানুন বিধিবিধানের আলোকে সবকিছু তৈরি হবে। ব্যবসার জন্য অনেক সময় টাকা পয়সা তো লেনদেন করাই লাগে, যার কারণেই দেখা যাচ্ছে যে ব্যাংকে আসা লাগে। যার যার প্রয়োজনীয় টাকা তুলবে, খরচ করবে, বাজার করবে, বেতন পাবে। আমাদের বন্ধু বান্ধবরা সবাই আজকে আসতেছি এক এক করে, আমরা নতুন কিছু আবদান নিয়ে নতুন এক ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আসতেছি। প্রায় 1 মাস থেকে 1.5 মাস পিছিয়ে গেছে। এখন আমরা আশা করতেছি অতি দ্রুত আমরা আবার ক্লাস পরীক্ষায় বসতে পারবো। নাফি, কয়েকদিনের ধ্বংসযজ্ঞ, মৃত্যুর মিছিল এবং ক্ষমতার পালাবদল পেরিয়ে স্বাভাবিক ছন্দে কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছে জনজীবন এবং এরই সঙ্গে কিন্তু খুলেছে অফিস, আদালত, ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু এদিন নগদ অর্থ তোলার চাপ ছিল ব্যাংকে এবং ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার। এদিকে পরিবহন সংকটে বেড়েছে পণ্যের দাম। এ নিয়েও সবশেষ জানাবো এখন দুপুরে। বিকেল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১২টার দিকে সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তায় এই কথা জানান। বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আগামী ২৪ ঘন্টার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দাও জানান মির্জা ফখরুল। জনগণের বিজয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষের দায়িত্ব আরও বেড়ে গেছে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল সবাইকে দায়িত্ববান হওয়ারও আহ্বান জানান। এছাড়া যারা সহিংসতা ও জ্বালাও পোড়াও করেছে তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, আন্দোলনকারীরা সহিংসতার সাথে জড়িত নয়, যারা আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন,
বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি উপদেষ্টাদের নাম দ্রুতই জানানো হবে। রাতে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম এ কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় মুক্ত হয়েছে বাংলাদেশ। দেশ জুড়ে মানুষ উদযাপন করেছে। তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, এখন নতুন করে শুরু করতে হবে, সেই সঙ্গে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে, যার ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা। His first thought is the freedom. We are liberated. We are a free country now. We are an occupied country as long as she was there. She was behaving like an occupation force. You see this, and congratulations to all the young people who led this whole movement to come bring it to this level, liberate us, ultimately bringing everybody together and liberate the whole country. We are feeling that sense of liberation, joy, that we can start all over again. We missed it. We wanted to do it in the first round when we became independent in 1971, and we missed it because of all this problem that we have right now. We want to now make a fresh start and create a beautiful country for ourselves. That's the commitment we do, and students and young people will be leading our future. That's what the thing I'm looking forward to. দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চলমান পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি কম থাকলেও অফিস করছেন সাধারণ কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানতে চাই আপনার কাছে মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সচিবালয়ে, নিরাপত্তায় তৎপরতা কেমন দেখছেন? নাফি, নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবং শুরু থেকেই নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছিল এবং 11:30টার দিকে, ঠিক 11:30টার দিকে কিন্তু যে গুজবটি ছড়িয়ে পড়েছিল যে খুব দ্রুতই নাকি হামলা করা হবে, অগ্নিসংযোগ করা হবে, এরকম একটি গুজবের প্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সেই আতঙ্কের পরে কিন্তু তার পরপরই ঠিক 1 ঘন্টার মধ্যে পুরো সচিবালয় আপনি দেখতে পাচ্ছেন যে এরকম ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো মূলত সচিবালয়ের মধ্যে থাকে কিছু কিছু গাড়ি এবং হাতে গোনা 2-1 কর্মকর্তা এখন পর্যন্ত রয়েছে। এর বাইরে পুরো সচিবালয় এখন পিনপতন নীরবতা। এখানে কোনো কার্যক্রম বা কোনো কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত নেই। এর বাইরে আমরা এখানে কিন্তু রয়েছে এবং বাইরে থেকে দেখছি যে বিভিন্ন পাশ থেকে
ধোঁয়ার মানে গন্ধ আমাদের নাকে আসছে, একটি পোড়া গন্ধ নাকে আসছে, কিন্তু সচিবালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের হামলা বা অগ্নিসংযোগ এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত সচিবালয়ে হয়নি। আমি এখানে রয়েছি এবং সকাল থেকে যেটি দেখেছি যে খুব নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু সচিবালয়ে যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল এবং সেনাবাহিনীর একটি টিম ছিল, কয়েক সদস্যের টিম ছিল, প্রত্যেকটি প্রবেশদ্বারে কিন্তু টিমগুলো ছিল এবং খুব নিরাপত্তার সাথে কিন্তু প্রবেশ করানো হচ্ছিল। এবং যে 1 নম্বর গেট যেটা রয়েছে, প্রধান ফটক যেটিকে বলা হয়, এই প্রধান ফটক দিয়ে কিন্তু গাড়িগুলো প্রবেশ করছিল খুব নিরাপত্তা তল্লাশির মাধ্যমে এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী তাদেরকেই শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল এবং গাড়ির সংখ্যাও কিছুটা কম ছিল এবং কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাও কিছুটা কম ছিল। তারাও বলছিল যে তাদের ভিতরে কিছুটা আতঙ্ক কাজ করছে এবং যারা নারী সহকর্মী রয়েছে তারাও অনেকেই আজকে অফিসে কর্মক্ষেত্রে তারা আসেননি, দপ্তরে আসেননি, তাদের ভিতরেও কিছুটা আতঙ্ক কাজ করছিল। সব মিলিয়ে সেই আতঙ্কে কিন্তু ঠিক 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, অফিস শুরুর 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু সেই আতঙ্কে আবারও ঘি ঢেলেছিল যে একটি গুজব। সেই গুজবের পরে কিন্তু এখন পুরো সচিবালয় ফাঁকা রয়েছে। এই মুহূর্তে যে এখন 2টার কিছুটা সময় বেশি, এই মুহূর্তে যে সচিবালয় থাকে কর্মব্যস্ত, কর্মে মুখর থাকে, সেই সচিবালয় কিন্তু এখন একবারেই পিনপতন নীরবতা। এরকম নীরবতা কিন্তু এরকম স্বাভাবিক কর্মদিবসে খুব কমই দেখেছে কর্মকর্তা কর্মচারীরা। সব মিলিয়ে তারাও বলছেন, কর্মকর্তা কর্মচারীরাও বলছেন যে সবকিছুই স্বাভাবিক হবে, আগের পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে তারা অফিস করবেন, সবকিছুই নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসবে, সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সচিবালয় থেকে সেখানকার নিরাপত্তার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। ট্রাফিক পুলিশ নেই, তাই রাজধানীর বিজয় সরণির সিগন্যালে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। 10 মিনিট পর পর ছেড়ে দিচ্ছেন লেন, উল্টো গেলে ফিরিয়েও দিচ্ছেন। তাদের নির্দেশনা মেনে চলছেন ব্যক্তিগত থেকে গণপরিবহন সব ধরনের গাড়ি। বিস্তারিত জানিয়েছেন নাইমাবির। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণিতে এবং নিশ্চয়ই যারা ঢাকায় আমরা বসবাস করি তারা জানে যে বিজয় সরণি কী পরিমাণ একটি যানজটপূর্ণ এলাকা এবং এখানে সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই সিগন্যালটিতে একেবারে এই মুহূর্তে কোনো রকমের কোনো ট্রাফিক পুলিশ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ শিক্ষার্থী, স্থানীয় শিক্ষার্থী, তারাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং পুরো বিজয় সরণির যে 4 দিকের যে রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু তারা মূলত স্বপ্রণোদিত হয়ে এসছেন এবং এই যে রাস্তার যে বিশৃঙ্খলা, সড়কের যে বিশৃঙ্খলা, সেটি কিন্তু নিরসনে কাজ করছেন এবং তাদের যে নির্দেশনা সেটি কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পালন করেই কিন্তু গাড়ি ঘোড়া থেকে শুরু করে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, তারপরে বিভিন্ন অ্যাপের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু তাদের কথাবার্তা শুনেই এই যাত্রাটি করছেন। ঢাকা শহরের যে চিত্র সেটি কিন্তু একেবারে স্বাভাবিক চিত্র আমরা এখানে লক্ষ্য করছি এবং একই সাথে মানুষজনের স্বাভাবিক চলাফেরা, যারা অফিসগামী এবং অফিসের বাইরে সাধারণ অন্য যে কোনো কাজে বের হয়েছে, প্রয়োজনে বের হয়েছে, তারা কিন্তু এখানে এসে আসলে সেই আনন্দটি প্রকাশ করছেন এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছেন যে তারা কয়েকজন শিক্ষার্থী মিলে মূলত এখানে তারা যখন কাজ শুরু করেন তখন কিন্তু তাদের সাথে এসে স্থানীয় সাধারণ যারা অধিবাসী এবং রাস্তায় যারা কাজ করেন বা আশপাশের যে দোকানের কর্মকর্তা কর্মচারী, তারাও কিন্তু তাদের সাথে আসলে এই রাস্তাটি ঠিকঠাক করবার মতো বা নির্দেশনা মেনে চলবার জন্য যে দায়িত্ব সেটি আসলে পালন করছেন। পুরো সিগন্যালটাকে খুব চমৎকারভাবে ব্যবস্থাপনার কাজ কিন্তু করছে শিক্ষার্থী এবং স্থানীয় যারা জনসাধারণ রয়েছে তারা। এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সবশেষ। রাষ্ট্রপতির ঘোষণার পর কোটা আন্দোলনে বন্দীদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেল কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এরই মধ্যে মুক্তি পেতে শুরু করেছে ছাত্র জনতা। বন্দীদের অপেক্ষায় জেল গেটে এলাকায় অপেক্ষায় আছেন তাদের স্বজন পরিবারের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। বাকিটা জানবো তার কাছে। সাজিদ, জানাবেন কেরানীগঞ্জ থেকে এখন পর্যন্ত কতজন বন্দী মুক্তি পেয়েছেন এবং এখনো কতজন বাকি আছেন, কি কি তথ্য আছে? সকাল থেকে আমরা কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের সামনে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু দুপুর 2টা পেরিয়ে গেছে। অর্থাৎ সকাল থেকে আমরা এখানে দেখেছি যে বন্দীরা রয়েছেন কারাগারে, যাদের অনেককেই কিন্তু আজকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে সিএমএম আদালতে কিন্তু অনেকগুলো মামলার শুনানি হচ্ছে, রাজনৈতিক মামলার, বিভিন্ন নাশকতার মামলার। সেই মামলার শুনানিতে কিন্তু অনেককেই জামিন দেওয়া হচ্ছে। সেই জামিনের কাগজ নিয়ে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখতে পেয়েছি সিএমএম আদালতের অনেক আইনজীবীও কিন্তু এসেছেন। তারা
কারা ফটকে অবস্থান করছেন। এখান থেকে কারা ফটকের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা কাগজ সেই ভেতরে পাঠাচ্ছেন, তারপরেই কিন্তু এখান থেকে কারাগার থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এবং আসামিদের যে যারা রয়েছেন তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে যাবে। সকাল থেকেই আমরা যে চিত্র এখানে দেখলাম, এখানে সেনাবাহিনী অবস্থান করছে, সেনাবাহিনীর সাজোয়া যান দেখছি আমরা। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা কারা ফটকের সামনে পুরো জায়গাটিতে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠন কিংবা শিক্ষার্থীদের অভিভাবক স্বজন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকেও আমরা দেখছি এখানে, যারা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে তাদের যারা বন্দী রয়েছেন এখানে বিভিন্ন মামলায় যারা জামিন পেয়েছেন তাদের যে কারাগার থেকে মুক্ত হওয়ার যে বিষয়, তার জন্য তারা কখন মুক্ত হবেন সেই প্রক্রিয়াগুলো আর কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে। আমরা আরেকটি তথ্য জানতে পেয়েছি যে নুরুল হক নূর, যিনি অনেকদিন ধরে এখানে বন্দী রয়েছেন, সেই নুরুল হক নূরেরও আজকে জামিন পাওয়ার কথা, জামিন পেয়ে গিয়েছেন তিনি, তার কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে। তারও এখানে স্বজনদেরকে আমরা দেখেছি এবং তার যে দলীয় নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এখন দুপুর 2টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমরা কাউকে এখান থেকে কারা ফটক থেকে বের হতে যদিও দেখিনি, তারপরেও বলা হচ্ছে যে আর কিছুক্ষণ পর কিন্তু এই যে জেলখানা থেকে যে মুক্তির যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনা সদস্যরা, তারা টহল দিচ্ছে, তারা এখানকার জায়গাটিতে অনেক নেতাকর্মী কিন্তু ভিড় করছেন, সেই নেতাকর্মীদের একটু সরিয়ে দিচ্ছেন মাঝে মাঝেই, এবং প্রচুর সংখ্যক আত্মীয় স্বজন, নেতাকর্মী কিংবা অভিভাবক শিক্ষার্থীদের যারা আসলে বন্দী রয়েছেন তারা কখন মুক্ত হবেন সেই আগ্রহে কিন্তু, সেই অপেক্ষায় কিন্তু তারা এখানে সময় পার করছেন। তো আমরা যেটি জেনেছি যে আর কিছুক্ষণের মধ্যেই সেই যে প্রক্রিয়া জেল থেকে ছাড়িয়ে দেওয়ার বা মুক্তি দেওয়ার সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। তো এই ছিল কারা ফটক থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। কোটা আন্দোলনে বন্দীদের মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে সে বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সাজিদ আরাফাত। দেখছেন এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, যাচ্ছে তার কাছে। বেলায়েত, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বঙ্গভবন থেকে আজ কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সারা দেশ আসলে এখন এই বঙ্গভবনের দিকে তাকিয়ে আছে, বঙ্গভবন থেকে কি ধরনের সিদ্ধান্ত আসছে এবং দেশের ভবিষ্যৎ কি হচ্ছে, দেশের পরবর্তী সিদ্ধান্ত কি হচ্ছে বা দেশের পরবর্তী গন্তব্য কোন দিকে যাচ্ছে, পুরো বিষয়টাই কিন্তু এখন বঙ্গভবনের উপর নির্ভর করছে। এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি আলটিমেটাম দিয়েছেন, তবে বিএনপি সকালে বলেছেন তারা 24 ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেছেন, আলটিমেটাম দিয়েছেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 24 ঘন্টা নয়, তারা আজ বিকেল 3টার মধ্যেই সংসদ ভেঙে দিতে হবে। আপনি জানেন যে আসলে সংসদ ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া সংবিধানের মধ্যে বলা আছে সেটি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটি অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সংসদ ভেঙে দিতে পারেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে চলে গেছেন, সেখানে পুরো দায়িত্বটি এখন রাষ্ট্রপতির হাতে চলে এসেছে। এখন রাষ্ট্রপতি কিন্তু সংসদ ভেঙে দেওয়ার দায়িত্বটি পালন করবেন এবং সেই প্রক্রিয়ায় তিনি আজকে বিকেল 3টায় করেন নাকি আরও কিছু সময় নেন সেটি এখন আলোচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত আমরা এই যতটুকু তথ্য এখান থেকে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে তো তাদের প্রস্তাবনার কথা জানিয়েছেন বা তাদের আলটিমেটামের কথা জানিয়েছেন। আরেকটি খবর শোনা যাচ্ছে তারা হয়তো বিকেল এখানে আসবেন, এসে বঙ্গভবনে তারা সরাসরি তাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির হাতে তুলে দিতে পারেন, এই ধরনের একটি আলোচনা আছে। তবে এটি এখন পর্যন্ত কতটুকু নিশ্চিত সেটি বলা যাচ্ছে না। সব মিলিয়ে এখানে সকাল থেকে কোনো রাজনৈতিক দলের নেতাকে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে দেখিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হয়তো বঙ্গভবনে বিকেলে আসতে পারেন, এই ধরনের আলোচনাও কিন্তু রয়েছে। আর বঙ্গভবনকে ঘিরে কিন্তু সেনাবাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সাজোয়া যান রয়েছে, সেনাবাহিনীর আরও তাদের বেশ কয়েকটি টিম এখানে দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষও কিন্তু এই বঙ্গভবনের সামনে উৎসুক জনতা হয়ে তারা অপেক্ষা করছেন। তারা আসলে তারা সরাসরি একটু দেখতে চান যে আসলে বঙ্গভবন থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এই মুহূর্তে আসলে দেশে যে গত কয়েকদিন ধরে যে অনিশ্চিত পরিবেশ ছিল, যে অনিশ্চয়তা ছিল, সেখান থেকে কাটিয়ে আজকে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। তবে মানুষ আসলে এই জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার থেকে মানুষের কাছে এখন দৃষ্টি হচ্ছে বাংলাদেশের গন্তব্য আসলে কি।
বাংলাদেশে আসলে কি ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করা হয়েছে বা সেই রূপরেখাটি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে। পাশাপাশি তিনি সহ অন্যান্য দায়িত্বগুলো কারা নেবেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন, কত মাসের মধ্যে নির্বাচন দিবেন, সেটি কি সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে দিবেন নাকি দৈব দুর্বিপাক হিসাবে ধরে নিয়ে আরও সময় নেবেন, সব মিলিয়ে এই আলোচনাগুলো রয়েছে। এটির জন্য আমরা অপেক্ষা করছি, গোটা দেশবাসী অপেক্ষা করছে। আমরা এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও তথ্য জানলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিতু। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ, সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের বিষয়ে সরব বহির্বিশ্ব। এ নিয়ে ভারত আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত আসে ঐক্যমতের। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, আর সহিংসতার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন তদন্ত চায় যুক্তরাজ্য। এদিকে রাজনৈতিক সংঘাতে বাংলাদেশে চলমান ঋণ প্রকল্পগুলোয় কোনো প্রভাব পড়বে কিনা তা পর্যালোচনা করছে বিশ্ব ব্যাংক। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দীর্ঘ 16 বছর পর রাজনৈতিক পালাবদল দেখল বাংলাদেশ। আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন, ক্ষমতাসীন দলের নির্যাতন ও রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে 400। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মাধ্যমে সৃষ্টি হয় রাজনৈতিক শূন্যতা, যা পূরণে এগিয়ে আসে সেনাবাহিনী। ঘোষণা দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান দপ্তরটির মুখপাত্র ম্যাথু মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে সরে আসার আহ্বানও জানান তিনি। বলেন, বাংলাদেশের মানুষের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে প্রতিবেশী ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের আহ্বানে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। জাতীয় সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে থাকা 10,000-এর বেশি ভারতীয়র সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে সহিংসতার ঘটনার তদন্তে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তিনি। বলেন, সরকার গঠনের প্রক্রিয়ার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পালাবদল গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। এদিকে রাজনৈতিক সংঘাতে বাংলাদেশের চলমান ঋণ প্রকল্পগুলোয় কোনো প্রভাব পড়বে কিনা তা পর্যালোচনা করছে বিশ্বব্যাংক। গেল জুনে 2টি প্রকল্পের জন্য $90 কোটি ঋণ দেয় দাতা সংস্থাটি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জন্য $4,100 কোটি ঋণ ও অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য যুক্তরাজ্য নাকি ফিনল্যান্ড, এ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। যদিও তৃতীয় কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত দিল্লিতে নিরাপদ আবাসে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ ও দেশত্যাগ করে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। রাজধানী দিল্লির পার্শ্ববর্তী একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী হেলিকপ্টারটি। এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আজ মঙ্গলবার পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে দেশটির কেন্দ্র সরকার। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোন দেশ হতে পারে, এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সাবেক সরকার প্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে। বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে অবস্থান করছেন তিনি, যদিও প্রতিবেশী দেশটির পক্ষ থেকে বেশি দিন তাকে আশ্রয় নাও দেওয়া হতে পারে। এদিকে আরেক ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের পাশাপাশি ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ঘটনায় প্রতিবেশী দেশের সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মেঘালয় রাজ্যে জারি আছে রাত্রিকালীন কারফিউ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।
এখন দুপুর নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। রোববার লেনদেনের পরেই বন্ধের মুখে পড়ে দেশের অর্থনীতির প্রধান দুই খাত ব্যাংক ও শেয়ার বাজার। এতে ব্যবসা বাণিজ্য সহ আর্থিক সংকটে পড়তে হয়েছে গ্রাহকের। তাই একদিন পরেই মঙ্গলবার ব্যাংক খোলার সাথে সাথেই অনেকে এসেছেন খরচের টাকা তুলতে। আবার বিপরীত চিত্র দেখা গেছে পুঁজি বাজারে। এদিন বিনিয়োগের কারণে সূচকে হয়েছে বড় উত্থান। বিস্তারিত আতাউনিয়নের প্রতিবেদনে। ব্যাংক বন্ধ থাকায় ফুরিয়ে যায় টাকা, তাই একদিন পরেই আবার ব্যাংক খুলতেই টাকা তুলতে এসেছেন গ্রাহক। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের পর ব্যাংক ও শেয়ার বাজার সহ বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান। আর এই বাড়তি চাপ পড়ে এটিএম বুথের উপর। পরে আগেভাগেই টাকা তুলে নেন অনেকে। এতে শেষ হয় বুথের টাকাও। পরে জরুরি প্রয়োজনেও অর্থ তুলতে পারেননি অনেক গ্রাহক। ব্যবসার সাথে রিলেটেড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসার জন্য অনেক সময় টাকা পয়সা তো লেনদেন করাই লাগে। বন্ধ ছিল, এখন ঘর ভাড়া দেওয়া লাগবে, তো ওই জন্য তাড়াহুড়া করতেছে। তাই ব্যাংক খোলার সাথে সাথে দু একজন যারা এসেছেন তারা মূলত বেতন ও সংসারের খরচ তুলেছেন। সংসারের প্রয়োজন, আমার বেতন স্যালারি এটা এখানে ঢুকছে, সেখান থেকে আমি উঠাবো। আজকে যার প্রয়োজনীয় টাকা তুলবে, খরচ করবে, বাজার করবে। মঙ্গলবার সকাল থেকে গ্রাহক সংখ্যা দেখা গেছে অনেকটা কম। পরে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়লেও তা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। ব্যাংকের লেনদেন আগের মতো হতে দু একদিন সময় লাগবে বলে জানান এই শাখা ব্যবস্থাপক। রোববার বন্ধ ছিল, কিন্তু আজকে তো আবার অফিস আদালত খুলে দিচ্ছে, আমরাও সেভাবে আসছি এবং আমরা সাধারণ যে ব্যাংকিং সেটাই করছি। কোনো ধরনের কোনো সার্ভিসের কোনো ইন্টারাকশন নাই বা কোনো সমস্যা হচ্ছে না, তবে গ্রাহক উপস্থিতির কম আছে। এদিকে ব্যাংকের সাথে বন্ধ থাকার পর শেয়ার বাজারের লেনদেনও মঙ্গলবার চালু হয়েছে। সকাল থেকেই দেখা গেছে বড় উত্থান। এদিন লেনদেন চলাকালীন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 195 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে দেখা যায়। পরে বেলা 1টা নাগাদ 182 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় 5411 পয়েন্ট। সেই সাথে লেনদেন হয় 624 কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া 395টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বাড়ে 340টির, কমে 47টির, আর অপরিবর্তিত ছিল 8টির। দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন চলমান রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। শেয়ার বাজারের সবশেষ খবর জানাতে রাজধানী মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউনিয়ন। আতাউন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, চলমান পরিস্থিতিতে তো গত কয়েকদিনের লেনদেন বেশ ব্যাহত হয়েছে। আজকের শেয়ার বাজারের লেনদেন কেমন দেখছেন, কি কি তথ্য আছে? যেরকমটি বলছিলেন, আমরা আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস হওয়ার কথা থাকলেও আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে সাপ্তাহিক লেনদেন চলছে। এর মাঝখানে গতকাল বন্ধ ছিল দেশের ব্যাংকিং খাত, আর ব্যাংকের সাথে শেয়ার বাজারের একটি লেনদেনের সম্পর্ক থাকার কারণে শেয়ার বাজারও বন্ধ রাখতে হয় ব্যাংকের সাথে, যে কারণে পুঁজিবাজারও লেনদেন হয়নি। তবে আজকে যখন ব্যাংক সকাল 10টা থেকে লেনদেন শুরু করে, শেয়ার বাজারও পরবর্তীতে তাদের লেনদেন 10টা থেকে শুরু করে। তো আমরা গত কয়েক মাস দেখতে পেরেছি যে চলতি বছরের জানুয়ারি থেকে ফ্লোর প্রাইস ছিল প্রায় 1.5 থেকে 2 বছরের মতো, সেই তারপরে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো জানুয়ারিতে। এরপরে যে পতনের একটা ধারাবাহিকতা, সেটা গত রোববার পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে পতনের একটি ধারাবাহিকতা কিন্তু অব্যাহত ছিল। মাঝে দু একদিন কিছু পয়েন্ট বাড়তি হলেও পরবর্তীতে আবার সেই রোববার সপ্তাহের প্রথম দিন একটি বড় পতনের মুখ কিন্তু শেয়ার বাজার দেখে। তবে একদিন মাঝে বন্ধ থেকে আজকে সপ্তাহের তৃতীয় দিন এসে দ্বিতীয় দিনের মতো যখন লেনদেন চলছে, তখন আমরা দেখেছি আজকে সকাল 10টায় যখন লেনদেন শুরু হয়, এরপরেই কিন্তু বড় একটা উত্থানের মুখ দেখেছে দেশের শেয়ার বাজার। যেটা বিশ্লেষকরা বা সংশ্লিষ্ট যারা আছেন শেয়ার বাজারে, তারা কিন্তু বলছিলেন যে গত 10 থেকে 12 বছরেও শেয়ার বাজারে এত বড় উত্থান কিন্তু দেখা যায়নি। যেখানে দেখা গেছে যে সকালে প্রায় 245 পয়েন্ট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক রয়েছে সেটি বৃদ্ধি পেয়েছে। এরপরে ধীরে ধীরে কিছুটা কমে 182 পয়েন্ট পর্যন্ত নেমে আসছে। এরপরে
সেটি এখন সর্বশেষ আমি যেটা দেখলাম 2টা 25 মিনিট পর্যন্ত 197 পয়েন্ট পর্যন্ত এসে আটকে আছে এবং এরপরে লেনদেন হয়েছে 750 কোটি টাকার মতো এবং 430টি কোম্পানির মধ্যে 349টি কোম্পানির শেয়ারই কিন্তু দর কিন্তু বেড়েছে, আর বিপরীতে দর কমেছে 71টির। তো এই যে বড় উত্থান, পুঁজিবাজারে সংশ্লিষ্ট বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আশা করছেন যে আজকে যে উত্থান সেটি আগামী দিনেও এত বড় উত্থান না হলেও একটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো এই ছিল শেয়ার বাজারের সবশেষ তথ্য। শেয়ার বাজারে লেনদেনের খবর জানছিলাম আতাউর নিয়নের মাধ্যমে। দেখছেন এখন দুপুর। পরিবহন সংকটে কমেছে নানা পণ্যের সরবরাহ, বেড়েছে সবজি ও মাছের দাম, তবে ব্রয়লার মুরগিতে কমেছে দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। কিছু পণ্য দামে আসেনি কোনো পরিবর্তন, তবে ক্রেতাদের প্রত্যাশা নতুন বাংলাদেশের সব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে দ্রব্যমূল্য, কমে আসবে মূল্যস্ফীতি। বিস্তারিত জানাবেন শাহাদাত অব্র। ক্রেতা কম, সাথে কম সরবরাহ। পরিবহন সংকটে পণ্য কম আসায় যোগান স্বল্পতায় বাড়ছে দাম। বিশেষ করে সবজিতে দেখা গিয়েছে দরের পরিবর্তন, তাই ক্রেতার অপেক্ষায় রবিন হোসেন। বর্তমানে মালের দাম বেশি, গাড়ি আসে না, তারপরে মনে করেন সব রাস্তাঘাট জাম, অনেক মাল নাই, মালে প্রচুর দাম। না এটা তো ছাওয়ার তো আসি অন্ধ বাজার তো আলো হয়েছে, সব কিছু বাড়তে পারি। বিক্রেতারা বলছে দেশের চলমান পরিস্থিতিতে পরিবহন সংকটের কারণে বাজারে বেড়েছে দাম, তবে অনেক পণ্যের দরে কোনো পরিবর্তন আসেনি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবার আশা ক্রেতা ও বিক্রেতাদের। বেশ কিছু সবজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা, তবে আলুর দরে কোনো পরিবর্তন আসেনি। প্রতি কেজি আলু 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে হয়েছে 110 টাকা। 240 টাকার কাঁচামরিচ দাম বেড়ে হয়েছে 280 টাকা। পণ্য ঢাকায় আসা শুরু করলে সবজিতে দাম কমবে বলে মনে করেন বিক্রেতারা। জায়গা যে একটা ট্যাক্স, যে একটা টাকা দিতে হইতো, ওই টাকাটা যদি মনে করেন এখন ক্লিয়ারভাবে চলে আসে গাড়ি, তাহলে দামটা আমরা কম পাবো। হয়তো গাড়িগুলি যদি ভালো চলাচল আরম্ভ হয় তত জিনিসের দাম হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে আর কি, আমাদের একটা অনুবাস আসা আর কি। অন্যদিকে ফার্মের মুরগির দাম 180 টাকা থেকে 20 টাকা কমে হয়েছে 160 টাকা। এখন দাম কম আছে, আজকের জন্য প্রায় 20 টাকা কেজিতে কমে গেছে। ওগুলো যে মজুতদাররা আর জমা করে রাখে, স্টক রাখে, তাহলে তো মানে এটা কন্ট্রোল করা সম্ভব না। মাছের বাজারে ক্রেতা আগের তুলনায় অনেকটাই কম, তবু দামে মিলছে না ছাড়। রুই মাছ মোটামুটি সস্তার মধ্যেই পাচ্ছি, আর আদার্স চিংড়ি যা আছে এগুলো মোটামুটি একটু ভালো প্রাইসে আছে। বাজারে কাস্টমার কম, এখন বাজারে কাস্টমার আসলে মাছ তো আসবে, অবশ্যই মাছ আছে বাজারে ভরপুর। মালামালের অবস্থা সন্তোষজনক, কিন্তু মূল্য অনেক বেশি। আমরা চাই আগের মতো মূল্য চলে আসুক। নতুন সরকার গঠনের পর থেকেই বাজার নিয়ন্ত্রণে কাজ করে খাদ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার দাবি অনেকেরই। আমরা যারা নির্ণয়ের মানুষ, আমাদের কষ্টের সীমা নাই। বাজার করতে আসলে ওই একটু কমের জন্য এই দোকান টু এই দোকান, এই দোকান থেকে এই দোকান খুঁজি, কিন্তু কোথায় কম পাই না। ন্যায্যতা, নিরাপত্তা, দুইটা জিনিস চাই, আর কিচ্ছু চাই না। নতুন বাংলাদেশে সব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে দ্রব্যমূল্য, কমে আসবে মূল্যস্ফীতি, এমনটাই আশা জনমনে। শাহাদাত অব্র, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। গেল কয়েকদিনে উদ্ভূত পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আজ ভারতে রপ্তানি হয়েছে হিমায়িত মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আজ কি পরিমাণ মাছ রপ্তানি হলো? এছাড়া অন্য পণ্য রপ্তানি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে?
নাফি, গেল কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতির পর আজকে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে আজকে আসলে হিমায়িত মাছ ছাড়া কিন্তু সিমেন্ট এবং প্লাস্টিক জাতীয় পণ্য কিছু রপ্তানি হয়েছে। আমরা বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, আজকে মোট 4 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। তার মধ্যে 2 ট্রাক সিমেন্ট, 1 পিকআপ হিমায়িত মাছ এবং আর পিকআপ ছিল প্লাস্টিক জাতীয় পণ্য। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 টনের মতো মাছ এবং 70 টনের মতো সিমেন্ট ভারতে আজকে রপ্তানি হয়েছে। এছাড়া আমদানি কিন্তু আসলে এই বন্দর দিয়ে কিন্তু এমনিতেই পণ্য আমদানি অনিয়মিত, যার ফলে আসলে আজকে কিন্তু কোনো ধরনের পণ্য আমদানির খবর আমরা পাইনি। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন বন্দরে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিশেষ করে স্থল বন্দরের C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের যিনি সিনিয়র সভাপতি আছেন নিসার উদ্দিন ভুঁইয়া, তার সঙ্গে আমরা কথা হয়েছে। তিনি বলছেন আসলে গত 19 তারিখের পর থেকে কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতির কারণে আসলে কিন্তু এই যে বন্দর যে বাণিজ্যিক কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছিল। এছাড়া তবে এখন গতকালকে কিন্তু আরো পূর্বের নেই যে আসলে বাণিজ্যিক যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, এবং তিনি বলছেন যে আসলে আগামী সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে তাদের যেই বাণিজ্যিক কার্যক্রম সেটি আরো বেশি বাড়বে এবং রপ্তানি পরিমাণটি কিন্তু বাড়বে। তিনি একটি তথ্য আসলে আমাদেরকে দিয়েছেন যে আসলে তারা গেল কয়েকদিন কিন্তু তারা বেশ আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এরই সঙ্গে এখন তো পড়ে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ময়মনসিংহের মেছুয়া বাজারের সরবরাহ স্বাভাবিক থাকায় বাড়েনি নিত্য পণ্যের দাম, তবে বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচা কেনাও কম যাচ্ছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, দাম দর কেমন এবং ক্রেতা উপস্থিতি কম থাকার কারণ কি জানাবেন? ময়মনসিংহের বাজারে কিন্তু নিত্য পণ্যের যে সরবরাহ সেগুলো প্রচুর রয়েছে, এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের যে সরবরাহ আছে এই সরবরাহের কোনো ঘাটতি নেই, প্রচুর সরবরাহ আছে, কিন্তু ক্রেতার সমাগম একেবারেই কম। এবং বেশ কিছু দোকান কিন্তু আজকে আমরা এই মেচুয়া বাজার, এটি পাইকারি এবং খুচরা বাজার ময়মনসিংহের সবচেয়ে বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকান কিন্তু বন্ধ রয়েছে এবং অধিকাংশ দোকান খুলেছে, এবং সকালে এই বন্ধ থাকার পরিমাণ অনেক বেশি ছিল। তো বেলা যত গড়াচ্ছে সেই দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং মানুষজন কিছু আসছেন, কিন্তু স্বাভাবিক সময়ে যে মেচুয়া বাজারে যে সমস্ত মানুষের ক্রেতার আগমন থাকে, বিশেষ করে এই অঞ্চলের পাইকারি যারা জিনিসপত্র কিনে থাকেন নিত্য পণ্যের, এই মেচুয়া বাজার থেকে নিতে হয়, এবং খুচরা বাজারেও শহরের এইটি হচ্ছে সবচেয়ে বড় বাজার, যার কারণে প্রচুর মানুষের সমাগম হয় সকাল থেকেই। কিন্তু আজকে রাস্তাঘাটেও কিন্তু মানুষজনের সংখ্যা কিছুটা কম আগের চেয়ে, তবে যার কারণে কিন্তু বাজারেও মানুষজনের সংখ্যা কম। এই ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু আগের যে দাম, বিশেষ করে বেশ কয়েকদিন আগে থেকে যে বাড়তি দাম ছিল বিভিন্ন পণ্যের, সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে। 2-1 দিনের মধ্যে কিন্তু নতুন করে আর জিনিসপত্রের দাম বাড়েনি বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই বাজারে চাল বিক্রি হচ্ছে এখানে 55 থেকে 70 টাকা পর্যন্ত, বিশেষ করে যে বিআর 28-29 জাতের যে চালগুলো রয়েছে সেই চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি, এবং যে চিকন চাল রয়েছে যেগুলো কাটারি নাজির, সেগুলো 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মুসুরির ডাল বিক্রি হচ্ছে এখানে 110 টাকা থেকে 130 টাকা। এখানে কয়েকটি ধরনের কোয়ালিটির ডাল রয়েছে, সেই কোয়ালিটি ভেদে তার দামের পার্থক্য হয়ে থাকে। এবং সয়াবিন বিক্রি হচ্ছে 5 লিটার বিক্রি হচ্ছে 800 টাকায়, এবং 1 লিটার বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দরে। এবং আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে 110 টাকা কেজি খুচরা বাজারে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আশা করছেন যে সাম্প্রতিক যে অস্থিরতা সেটি কেটে গেছে, এবং ধীরে ধীরে সেই বাজার স্বাভাবিক হয়ে আসবে, এবং তাদের যে বেচাকেনা সেটিও স্বাভাবিক হবে, মানুষজন ফিরে আসবেন, এটি ব্যবসায়ীরা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।